তখন আমি সত্যজিৎ রায়ের উপর একটা ডকুমেন্টারি বানালাম। ওই মিউজিকগুলোকে পিছনে চালিয়ে নিজে একটা স্ক্রিপ্ট লিখলাম, ওনার জন্ম আর বিভিন্ন ছবি, মানে ওনার সিনেমার দৃশ্যগুলোকে আমি শ্যাডোতে রিক্রিয়েট করার চেষ্টা করতাম। পরে আমি সূত্রপাত আবার বন্ধ হয়ে যায়, তখন আমি রমাপ্রসাদ বণিকের সঙ্গে থিয়েটারে অভিনয় করি, থিয়েটার প্যাশনে। সেইখানে কিছুদিন থিয়েটার করি। আজকে যখন নতুন অভিনেতারা আমার কাছে এসে বলে যে অভিনন্দন একটু কিছু মানে কিভাবে এগোবো, দিশা কিভাবে এগোনো উচিত, তখন খানিকটা হলেও, আমি তো পুরোটা বলতে পারি না কারণ আমি তো অত বড় অভিনেতা নই বা আমি সব কিছু জানি এরকম নয়। অনেক অভিনেতা এরকম আছেন যারা কিন্তু থিয়েটার করেননি সেই অর্থে, কিন্তু তারা ভালো অভিনয় করে। তো অভিনয় করতে গেলে থিয়েটার করতে হবে এটাই একমাত্র, এটা নয় যেরকম, কিন্তু থিয়েটার করলে অভিনেতা হয়ে উঠতে সুবিধে হয় এটা নিঃসন্দেহে। জেনারেলি ছবিতে কিন্তু সংলাপ তুলনায় কম থাকে, অনেক দৃশ্য, সাউন্ড এবং ক্যামেরা এই সমস্তগুলো অনেক কিছু সিকোয়েন্সগুলোকে তৈরি করে। শুধুই সংলাপ নয়, সংলাপ একটা ডেফিনেটলি একটা পার্ট, কিন্তু শুধুই সংলাপ থাকে না সেখানে। কিন্তু থিয়েটারে মূলত সংলাপ সেই জন্য বাচিক অভিনয়টা থিয়েটারের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যায়। প্রফেশনালি এডিটিং শুরু করলাম চ্যানেল 8-এ। চ্যানেল 8 তখন প্রচুর প্রজেক্ট করছে, ওখানে আমি চাকরি করতে শুরু করলাম এডিট, এবং 2-3 মাস আমি ওখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, মানে অন্যরা এডিট করতো, সিনিয়র এডিটাররা এডিট করতো, আমি অ্যাসিস্ট করতাম। কোনোভাবে জানতে পেরেছিল বা আমার ডিরেকশনের ইচ্ছে আছে সেটার জন্য আমাকে বলেছে যে তুমি একটু 2 দিন ডিরেক্ট করে দেবে। আমি বললাম যে হ্যাঁ। আমি দেখলাম যে সিরিয়াল ডিরেক্ট, চলো এটাই সুযোগ। তো ওইভাবে আমি সিরিয়ালটা ডিরেক্ট করতে শুরু করলাম টেলিভিশন। তখন প্রায় 100-150 ছোট ছোট চরিত্র, কারণ ওখানে তো ঋত্বিক ঘটকের অনেকগুলো ছবির অংশ বিভিন্নভাবে অ্যাকুমুলেটেড ছিল। তো সেইটা করতে গিয়ে আমি থিয়েটারের প্রচুর অভিনেতাদেরকে অডিশন করাতাম। এবং সত্যি কথা, আজকে যারা প্রতিষ্ঠিত অভিনেতা, এমন অনেক অভিনেতাকে আমি ডিসকভার করেছি। তো সেটা কোথাও লেখা থাকবে না, কিন্তু আমার ভেবে ভালো লাগে যে আমি তাদেরকে খুঁজে খুঁজে বার করেছি। এবং পরিচালনার ক্ষেত্রেও কিন্তু, যেহেতু আমি কোনো বড় ইনস্টিটিউটে সেই অর্থে ডিরেকশনের পড়াশুনো করিনি, তো এইগুলো আমার সিনেমা শেখার ক্ষেত্রে এই প্রসেসগুলো আমার খুব কাজে লেগেছে। আমার সৃজিতের সঙ্গে কাজটা করা হয়নি, কিন্তু রিনাদির সঙ্গে কাজটা হলো। এবং গয়নার বাক্স যখন করলাম, সেখানে আমাকে হঠাৎ করেই রিনাদি বলল যে তুই এই চরিত্রটা অভিনয় কর। তখন আমি অভিনয় করলাম। এবার আমার বন্ধু সৌরভ আমার সঙ্গে বলল যে ঠিক আছে, তাহলে আমরাই নিজেরাই কাজ করি। তো ওটা ইন্ডি স্ট্রাকচারেই মোটামুটি ছবিটা শ্যুট হলো, যদিও আমরা মানে যাবতীয় গিল্ডের নিয়ম মেনেই শ্যুট করেছিলাম, কিন্তু স্ট্রাকচারটা ইন্ডি ছবির মতন হয়েছিল। অনন্ত ছবির লেখাটা আমি অবভিয়াসলি, মানে অনন্ত ছবির লেখাটার আগে আমার আসা যাওয়ার মাঝে দেখা হয়ে গেছে। হ্যাঁ, অনেকেই বলেছে যে আসা যাওয়ার মাঝে একটা ছাপ রয়েছে, বা ইন দ্য মুড ফর লাভের একটা ছাপ রয়েছে। একটা সংলাপও আছে, মিষ্টু বলে যে এটা তো আমার যাওয়ার পথ, ও বলে এটা আমার দেখার পথ। যে নমস্কার, আমি ডক্টর গৌরব রায়। আটপুরের নতুন পর্বে আজকে আমাদের অতিথি বিশিষ্ট পরিচালক অভিনন্দন দত্ত। ওনাকে স্বাগত আমাদের পর্বে। নমস্কার। প্রথম ওনাকে যেটা জানতে চাওয়া, আপনার ছেলেবেলাটা কোথায় কেটেছে? আমার ছেলেবেলা দমদমে, এই যে বাড়িটায় বসে আছি আমরা, এই বাড়িতেই আমাদের যাবতীয় বড় হওয়া, বেড়ে ওঠা সবটাই দমদমের। এটা হচ্ছে মনুজেন্দ্র দত্ত বাড়ি। আমাদের অরিজিনাল বাড়িটা কলকাতার, মানে মধ্য কলকাতায় হাটখোলা দত্ত বাড়ি। কিন্তু আমার মানে বাবার বাবা এখানে চলে এসেছিলেন, কারণ তিনি চেয়েছিলেন পড়াশুনো করবেন। তো হাটখোলা দত্ত বাড়িতে তখন নাচ গান বাইজি এই সমস্ত হচ্ছে, তো সেই কারণে পড়াশুনো ওখানে হতো না। সেইখান থেকে উনি বেরিয়ে চলে এলেন ফিটনে করে। প্রথমে পাথুরিয়াঘাটের ওদিকে থাকতেন ওনারা, তারপরে ওনার ফিটনে করে এইদিকে ক্লাইভের বাড়ি আছে, ক্লাইভ হাউস, তো ক্লাইভের বাড়ির এখানে আসতো।
তো সেখানে আস্তে আস্তে এই জায়গাটা পছন্দ হয় এবং এখানে তারপর উনি শুরু করেন, মানে বসতি শুরু করেন আর কি। তো এই বাড়িটা বানান, এই পুরনো বাড়ি, এটা 2025, আমাদের বাড়িটা তৈরি হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল 1925-এ। তো এবছর শতবর্ষ। আচ্ছা, আপনার মানে পরিবারে ছোটবেলা থেকে সংস্কৃতির চর্চাটা ছিল এরকম বরাবর? হ্যাঁ, আমাদের বাড়িতে এই যে দত্তবাড়ি, এই দত্তবাড়ির অনেক বড় বাড়ি, মানে অনেক বড় বাড়ি বলতে প্রচুর লোক। এখন এ বাড়িতে অনেক লোক কম থাকে, সবাই কাজের জন্য বাইরে চলে গেছে, বিদেশে রয়েছে, আমার ভাইরা বিদেশে রয়েছে, অনেকে কেউ কেউ ফ্ল্যাটেও চলে গেছে, শিফট করে গেছে, কারণ একটা সময় বাড়িতে থাকার মানে জায়গা সংকুলান হয়েছিল। তো সেই কারণে অনেকেই বাইরে চলে গেছে। কিন্তু এখন আবার আমার জেঠুরা চলে গেছে, দিদারা, মানে দিদা, জেঠু, কাকু, এরা সবাই মারা যেতে বাড়ি একদম খালি হয়ে গেছে। কিন্তু এই বাড়িতে আমাদের মানে আমার ছোটোবেলা থেকে আমি দেখেছি, এবং আমাদের বাবার ছোটোবেলাতেও বাড়িতে থিয়েটার হচ্ছে, নাচের অনুষ্ঠান হচ্ছে, আবৃত্তি পাঠ হচ্ছে। ইভেনচুয়ালি আমার বাবা রাজনৈতিকভাবে বামপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন এবং উনি গণনাট্য সঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন। আমার মা এবং বাবা দুজনেই গণনাট্য করেছেন দীর্ঘদিন। আমি খুব ছোটোবেলায় গণনাট্যের সঙ্গে থিয়েটার করেছি, নাটক করেছি আর কি। তারপরে আমি গ্রুপ থিয়েটারে যুক্ত হয়েছি, এবং আমি পড়াশুনো করেছি যেহেতু নাটক নিয়ে, রবীন্দ্রভারতীতে গ্র্যাজুয়েশন করেছি। তো সেই কারণে আমার খুব ছোটোবেলা থেকেই আমার মা ছবি আঁকেন, আমার দিদি গান গায়, অভিনয় করে, বাবা নাটক লিখতো, এবং তাছাড়া আমাদের বাড়িতে পুরোটাই ওই মানে সংস্কৃতির একটা চর্চা ছিল। রবীন্দ্র জয়ন্তী হচ্ছে বা বাড়ির 60 বছর হচ্ছে, সেখানে নাটক হচ্ছে, এইগুলো ছোটোবেলা থেকেই ছিল। ফলত সেই পরিবেশটা আমি পেয়েছি বাড়িতে। ছবি পরিচালনার ক্ষেত্রে আসা কবে, মানে সেটা ভাবা কবে থেকে? ছবি পরিচালনার ক্ষেত্রটা অ্যাকচুয়ালি আমি প্রথমে ভেবেছিলাম, মানে আমি যখন থিয়েটার করতে শুরু করি তখন আমি ভেবেছিলাম অভিনয় করব, অভিনেতা হিসেবে কাজ করব। কিন্তু অভিনয়ে করার ক্ষেত্রে, কারণ আমরা যেহেতু মানে আমার বাবাও খুব একটা আমার জন্য টাকা পয়সা রেখে যাননি, আমাদের টাকা পয়সা খুব একটা কোনো দিনই ছিল না। বাবা একটা ব্যাংকে চাকরি করতো, ফলত আমাদের মানে আমার ইয়াং বয়স থেকে আমার মনে হয়েছিল যে রোজগারপাতি করতে হবে, মানে রোজগার না করলে হবে না। কিন্তু রোজগার পাতি করতে হবে ভেবে কেন যে আমি বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হলাম, সেইটা একটা বড় প্রশ্ন। কারণ সত্যি তো বাংলা সিনেমায় তো কোনো টাকা নেই, কিন্তু তখন যেহেতু থিয়েটার করতাম, এইটা জিনিস বুঝতে পেরেছিলাম যে থিয়েটার করে আমি সংসার চালাতে পারবো না বা আমার নিজের খরচা চালাতে পারবো না। তো তখন আমার মনে হয়েছিল যে আমি সিনেমার কোনো একটা কাজ করব, কারণ সিনেমা আমাকে ছোটোবেলা থেকেই টানতো। আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলছি। তখন আমি ক্লাস 6-এ পড়ি বা 5-এ পড়ি, 5-এই মোস্ট প্রবাবলি। তখন আমার খুব জ্বর হয়েছিল। এবার জ্বরে সারাদিন আমি শুয়ে থাকতাম। তো বাবা আমাকে অফিস থেকে ফেরবার সময় একদিন হঠাৎ করে মিউজিক অফ সত্যজিৎ রায়ের ক্যাসেট, তখন ক্যাসেট ছিল, ক্যাসেট পাঠিয়ে দিল, মানে নিয়ে এলো আর কি আমার জন্য। এবার তখন আমাদের একটা ছোট টেপ ছিল, সে সারাদিন আমি সত্যজিৎ রায়ের বিভিন্ন মিউজিক শুনতাম। শুনতে শুনতে এমন হয়ে গেল যে এখনও কোনো মিউজিক, সত্যজিৎ রায়ের কোনো মিউজিক শুনলে আমি বলে দিতে পারি যে সেটা কোন ছবির মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর আর কি। তো সেই স্কোর শুনতে শুনতে তখন বেসিক্যালি আমি সত্যজিৎ রায়ের ছবি দেখতে শুরু করলাম। ইনফ্যাক্ট আমাদের ছোটোবেলাতে তো তখন টিভি ছিল না, টিভি অনেক পরে এসছে। তো তখন মেনলি সিনেমা দেখতে যাওয়া হতো, এবং বাবা আমাকে সিনেমা দেখতে নিয়ে গিয়েছিল, বাবা মা। আমার মনে আছে যে 20,000 লিগ আন্ডার দ্য সি, ওই ছবিটা আমার মনে আছে যে আমি খুবই ছোট তখন গেছি। ইটি দেখতে নিয়ে গেছিলো আমাদেরকে, এখানে তখন আসতো এই ধরনের ছবি, এখন আর আসে না, এখন তো সিঙ্গেল স্ক্রিনই প্রায় উঠে গেছে। তো সেই সময়ে ওই ক্লাস 5-টাইভে যখন পড়ি, ওই মিউজিকগুলো শুনতে শুনতে তো জ্বরটা যখন আমার সারলো, তখন আমার মনে হলো যে শ্যাডো
দিয়ে কিছু একটা করা যায় কি, মানে আমাদের তখন লোডশেডিং হতো ছোটোবেলায়, সবাই ওই মোমবাতির আলোতে ওই হাতের বিভিন্ন মুদ্রা করে শ্যাডো দেওয়ালে ফেলা হতো। তো সেইটা করতে করতে আমার মনে হলো যে এরকম কিছু কি শ্যাডো দিয়ে কিছু করা যায়। তখন আমি ওই শ্যাডো মানে কাগজ কেটে কেটে আর কাঠি দিয়ে ওই কাগজের বিভিন্ন ক্যারেক্টার বানিয়ে তাই দিয়ে আমি স্ক্রিনে শ্যাডো ফেলতাম একটা টেবিল ল্যাম্পের আলো ফেলে। তো এইটা ছিল আমার প্রথম সিনেমার, তখন তো সিনেমা কীভাবে বানাতে হয় জানি না, তো এইটা হচ্ছে আমার তখন শুরু বলতে পারি। আমি পরে বুঝেছি যে ওটাই অ্যাকচুয়ালি আমার সিনেমার প্রতি ইন্টারেস্টটার শুরু ছিল। তো সেইটা অ্যাকচুয়ালি শুরু করলাম। তারপরে সত্যজিৎ রায় মারা গেলেন এবং তারপর আমি সত্যজিৎ রায়ের ওপর বিভিন্ন লেখা, ইন্টারভিউ ইত্যাদি ইত্যাদি পড়তে শুরু করলাম। তখন আমার 92-93 এরকম সময়। তখন আমি সত্যজিৎ রায়ের ওপর একটা ডকুমেন্টারি বানালাম। ওই মিউজিকগুলোকে পিছনে চালিয়ে নিজে একটা স্ক্রিপ্ট লিখলাম, ওনার জন্ম আর বিভিন্ন ছবি, মানে ওনার সিনেমার দৃশ্যগুলোকে আমি শ্যাডোতে রিক্রিয়েট করার চেষ্টা করতাম। যেরকম ধরো আমি একটা বলছি, পথের পাঁচালীর বিখ্যাত সেই দৃশ্যটা, কাশবনের ভেতর দিয়ে অপু দুর্গা ছুটছে আর ট্রেনটা যাচ্ছে, তো ওটা শ্যাডোতে কিভাবে আমি রিক্রিয়েট করলাম। ওই ঝুলঝাড়ু আছে না, ঝুলঝাড়ু, ওই যে ইয়ের ঝুলঝাড়ুগুলো, ময়ূরের পালকের যে ঝুলঝাড়ুগুলো, সেই ঝুলঝাড়ুগুলোকে যদি তুমি শ্যাডো করো তাহলে লম্বা লম্বা ঘাসের মতন দেখতে লাগে। আর অপু দুর্গার ছোট ছোট দুটো কাট আউট কাগজ কেটে তার নিচে ঝাঁটার কাঠি দিয়ে লাগানো হলো। এবারে একটা ট্রেন গাড়ির একটা করা মডেল মতন, সেটা একটা কাগজ কেটে বানানো হলো। এবারে যদি ট্রেনটা এদিক থেকে আসছে আর অপু দুর্গার শ্যাডোটা এদিক দিয়ে মুভ করছে, কিন্তু এবার তার পিছনে একটা ট্রেনের সাউন্ড এফেক্টসের বাবা একটা ক্যাসেট এনে দিল, সেটা বাজানো হচ্ছে। এবারে এই যে মুভমেন্টটা কি করে, মানে এই যে ট্রেনটা আসছে আর এরা ছুটছে, এই ভিজুয়ালটার মধ্যে এটা তো স্ট্যাটিক, দুটো কাট আউট, কিন্তু তার মধ্যে মুভমেন্টটা কি করে করব। তখন আমি দেখলাম যে ওই ঝুলঝাড়ুটা যদি লাইটের কাছে নিয়ে যাই তাহলে শ্যাডোটা বড় হচ্ছে, এবং সেটাকে যদি আমি মুভ করাই তাহলে একটা এফেক্ট তৈরি হচ্ছে, এবং তার সাথে সাউন্ড অবভিয়াসলি। তো এইগুলো আমার এফেক্ট, মানে এইগুলো আমি প্র্যাকটিস করতে শুরু করলাম সেই তখন থেকে। এবার সেটা যে আমার পরবর্তীকালে আমি সিনেমায় ট্রান্সফর্ম হবে সেটা আমি তখন সত্যিকারের বুঝিনি। ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম যে আমি পরবর্তীকালে থিয়েটারে অভিনয় করব এবং ছবি আঁকবো। আমি মানে ছবি আঁকতাম, তো সেইটা আমার ছিল ইন্টারেস্টের শুরু। এরপরে আমি যখন রবীন্দ্রভারতীতে পড়াশোনা শুরু করলাম, থিয়েটারে অভিনয় করছি রেগুলার বেসিসে, স্টেজে অভিনয় করতে করতে আমার মনে হলো যে আমি যদি মাস কমিউনিকেশন নিয়ে পড়ি তাহলে মাস কমিউনিকেশনটা দিয়ে আমি ভবিষ্যতে কিছু রোজগারপাতি করতে পারবো। সেই জন্য আমি এডিটিংটা শিখলাম এবং অনার্স গ্র্যাজুয়েশনের পরে আমি চিত্রবাণীতে ভর্তি হলাম এডিট নিয়ে করবার জন্য। আপনার থিয়েটার চর্চার জীবন কবে থেকে শুরু হলো, বা কীভাবে আপনি থিয়েটারে এলেন? থিয়েটারের চর্চা আমি শুরু করলাম ছোটোবেলা থেকে থিয়েটার করছি। প্রথমে আমি বাবাদের সঙ্গে গণনাট্যের সঙ্গে করছি, গণনাট্য সঙ্গের প্রোডাকশানগুলোয় আমি অভিনয় করছি, কারণ বাবার লেখা নাটক ইত্যাদি। তারপরে আমি করছিলাম রবীন্দ্রভারতীর, যখন পড়া শুরু করলাম 97 এরকম, 96-97 যখন রবীন্দ্রভারতী স্কুল শেষ করে, তখন আমি জয়তী বসুর দল সূত্রপাত বলে ওখানে আমি থিয়েটার শুরু করলাম। ওখানে প্রোডাকশান প্রথম 1 বছর বোধহয় কোনো প্রোডাকশান হয়নি। তখন আমরা বিভিন্ন ওয়ার্কশপের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করছিলাম, যেটা আমার জীবনে আমি তখন বুঝিনি। তখন আমার মনে হতো যে ক্যারিয়ার প্রোডাকশন হচ্ছে না অভিনয় করলে কি করে আমি বুঝবো যে কীরকম আমি পারফর্ম করব। কিন্তু যখন সত্যি আজকের দিনে আমি বুঝতে পারি ওই যে 1 বছর একটা মানে কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে ছিলাম না, সেটা আমাকে অনেক মানে খুব মানে কাজে দিয়েছে, গ্রুম করার ক্ষেত্রে ভীষণ কাজে দিয়েছে। কারণ আমি তখন
এই যে ট্রাস্ট গেম, বিভিন্ন ধরনের গেম হয়, এখনও অনেকেই ওয়ার্কশপে সেগুলো করায়, কিন্তু এটা নিরন্তর চর্চা এবং কবিতা পড়া, উচ্চারণ, সব মানে শোনা, বাচিক ভঙ্গি, বাচিক, হ্যাঁ বাচিকের কাজ সেগুলো। এবারে কবিতা তো ধরুন একটা স্পষ্ট উচ্চারণে কবিতা বলছি, কিন্তু অভিনয় তো শুধু স্পষ্ট উচ্চারণ নয়, আমাকে তো প্রয়োজনে আমি যখন একটা চরিত্র করব তখন তো আমার প্রয়োজনে তো আমি সেই মানে উচ্চারণটাকে তো আমাকে মানে মোল্ড করতে হবে, অর্থাৎ ভয়েস মডুলেশন যেরকম করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাকে মানে আমি আমার একটা চরিত্র আছে যেখানে আমি করে কথা বলি, তো আমাকে তো সেটা ফ্লুয়েন্টলি বলতে হবে, বা আমি অত উচ্চারণটা স্পষ্ট নয়, এরকম করে লালা ছাপার মতন কথা বলি, এরকম করেও তো কথা বলতে পারে অনেকে, তো সেইটাও তো করতে হবে, তো সেটাও তো একটা পার্ট অফ অ্যাক্টিং। তো এই পুরো প্রসেসটা কিন্তু সেই সময় আমার তৈরি হয়েছে, যেটা আমি তখন বুঝিনি, পরে আমি কাজ করতে গিয়ে বুঝেছি। এবং তখন একটা খুব ইন্টারেস্টিং প্রোডাকশানে কাজ করতাম, যেটা ওরা আগেও প্রোডাকশানটা হয়েছিল, সেটা হচ্ছে ফোল্কার লুডভিগ, জার্মান একজন নাট্যকার, তার একটা নাটক ম্যাক্সেন মিলি বলে, যেটা ওরা প্রোডাকশান আগেও করেছিল কেয়ার করি না বলে, আমিও সেই কেয়ার করি নাটার আবার রিভাইভ করলো এবং আমি তখন ওটা করতাম। প্রথম দিকে করতো হচ্ছে নীলদা অভিনয় করতো, মানে সুজন মুখোপাধ্যায়। ওরা যখন বন্ধ করে দিল, ওরা ছেড়ে দেওয়ার পরে তারপরে আমি করলাম নীলদার চরিত্রটা, অর্থাৎ তাতা বলে, ওটা লিড ক্যারেক্টার ছিল, সেটা আমার চেহারার সাথে সব মিলিয়ে আমার সঙ্গে মানিয়ে গেছিল বলে আমাকে ওই চরিত্রটা দেওয়া হয়েছিল। অনিন্দ পুলক ও অভিনয় করতো, রবি বলে একটা চরিত্র করতো, আর আরেকটি মেয়ে করতো ইপসিতা, ও ছিল আমাদের মানে আমার বোনের ক্যারেক্টার করতো, অলি। তো সেইখানে আমরা যে নাটকটা মানে যে ম্যাক্সেন মিলি যে প্রোডাকশানটা, সেই প্রোডাকশানটার বিষয়টা হচ্ছে 3টে বাচ্চার। এবার 3টে বাচ্চা, কিন্তু আমরা তো তখন বড় হয়ে গেছি, তখন আমাদের 20-21 বছর বয়স, কিন্তু আমরা কিন্তু বাচ্চার অভিনয়ই করতাম, মানে 20 বছরের একটা ছেলে বাচ্চার অভিনয় করতাম। এবং এই বাচ্চার অভিনয়টা করাটা খুব মজার ব্যাপার হয়েছিল, কিন্তু বাচ্চাদের মতন আদো আদো করে কি কথা বলবো, ব্যাপারটা এরকম নয়। জয়তিদি আমাদেরকে বলেছিল যে তোমরা তোমাদের মতোই করবে, কিন্তু বিহেভিয়ারটা এমন হবে, তোমরা নিজেকে মনে করো তোমরা বাচ্চার মতন অভিনয় করো না, তোমরা নিজেকে মনে করো বাচ্চা, ভেতরের ছেলে মানুষটাকে তোমরা যদি নিজে মনে করো বাচ্চা, তাহলে সেইটা যেভাবে এক্সপ্রেস হবে সেইটা। তো এটা একটা খুব ইন্টারেস্টিং। আমরা যখন এনএসডিতে শো করতে গেছিলাম, তখন মোহন আগাসে এসেছিলেন, এবং মোহন আগাসেও এনএসডিতে ম্যাক্সেন মিলি করেছিলেন। উনি প্রোডাকশন করে উনি বলেছিলেন, মানে শোয়ের পরে আমাদের একটা বড় ওদের মানে ডিরেক্টরস মিট বলে একটা হয়েছিল, একটা ডিরেক্টরস মিট বলে, সেখানে ওরা বলেছিল যে মোহন আগাসেও এটা করেছিলেন, কিন্তু ওখানে অভিনেতারা মানে এনএসডির যারা অভিনেতারা, ওরা বাচ্চাদের মতন করে অভিনয় করেছে, কিন্তু আপনাদের অভিনয়টা দেখে আমাদের মনে হয়েছে কখনোই আপনারা বাচ্চাদের অভিনয় করছেন না, মনে হচ্ছে বাচ্চারাই অভিনয় করছে। এই যে সূক্ষ্ম তফাৎটা, এই তফাৎটা খুব ইন্টারেস্টিং ছিল। এবং কেয়ার করি না খুবই বড় একটা, মানে খুবই নামকরা একটা প্রোডাকশন ছিল সেই সময়, প্রচুর আমরা শো করেছি, আমরা বাংলাদেশেও শো করতে গেছি, বম্বেতেও গেছি পৃথ্বী থিয়েটারে। তো এই যে প্রসেসটার মধ্যে দিয়ে আমি অভিনয়টা করছিলাম বা থিয়েটারে অভিনয় করছি, তারপরে আমি সূত্রপাত আবার বন্ধ হয়ে যায়, তখন আমি রমাপ্রসাদ বণিকের সঙ্গে থিয়েটারে অভিনয় করি, থিয়েটার প্যাশনে, সেইখানে কিছুদিন থিয়েটার করি। তো সেই থিয়েটারের প্রসেসটা বা সেই অভিনয় করার প্রসেসটা, সেটা আমার আজকে যখন আমি অভিনেতাদেরকে ডিল করি আমার নিজের কাজে বা অন্যদের ছবির ক্ষেত্রে যখন আমি অ্যাসিস্ট করি, সেটা আমার কিন্তু ওই প্রসেসটা আমার ভীষণভাবে কাজে লেগেছে। এবং ওই সময়ের যে চর্চাগুলো, আজকে যখন নতুন অভিনেতারা আমার কাছে এসে বলে যে অভিনন্দন একটু কিছু মানে কিভাবে এগোবো, দিশা কিভাবে এগোনো উচিত, তখন খানিকটা হলেও, আমি তো পুরোটা বলতে পারি না কারণ আমি তো অত বড় অভিনেতা নই বা আমি সব কিছু জানি এরকম নয়, কিন্তু একটা বেসিক গাইডেন্স দিতে পারি, যে গাইডেন্সটার মধ্যে দিয়ে আমি গেছি,
আমি যে চর্চাটার মধ্যে দিয়ে গেছি সেই চর্চাটা share অনেকে করার। বলতে পারি, মেবি তারা মানে তাদের হেল্প হয় হয়তো। থিয়েটারের মেথড অ্যাক্টিং বিষয়টা সেটা কি মানে কতটা প্রযোজ্য বা আপনার কি মনে হয় কতটা অ্যাপ্লিকেবল যারা এখন ছবি করছেন তাদের কাছে? থিয়েটারে অভিনয় করাটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, কিন্তু আবার থিয়েটারে অভিনয় করলেই একজন সিনেমায় ভালো অভিনয় করতে পারবে সেটাও নয়। থিয়েটার যেটা করে সেটা হচ্ছে অভিনেতা একটা প্রসেসের মধ্যে নিয়ে আসে, ডিসিপ্লিন একটা লাইফ, যদিও সবাই ডিসিপ্লিন লাইফ মেনটেন করে না। ডিসিপ্লিনটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। দুই হচ্ছে যে থিয়েটার যেটা করে সেটা হচ্ছে অডিয়েন্স এবং পারফর্মারের একটা কানেক্টিভিটি তৈরি করে, অর্থাৎ স্টেজ ফ্রাইট। আমি যে অভিনয় করছি অনেকগুলো মানুষের সামনে, আর যখন আমার 10টা ক্যামেরা রয়েছে বা 2টো ক্যামেরা রয়েছে, আলো রয়েছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে, তখনও চরিত্রটা হয়ে ওঠা, এই যে স্টেজ মানে দর্শককে অতিক্রম করে নিজে চরিত্র ভাবা, এইটার সূত্রপাতটা কিন্তু করে দেয় থিয়েটার। কিন্তু তার মানে এই নয় যে থিয়েটার সবসময় ভালো অভিনেতা তৈরি করে। মানে অনেক অভিনেতা এরকম আছেন যারা কিন্তু থিয়েটার করেননি সেই অর্থে, কিন্তু তারা ভালো অভিনয় করে। তো অভিনয় করতে গেলে থিয়েটার করতে হবে এটাই একমাত্র, এটা নয় যেরকম, কিন্তু থিয়েটার করলে অভিনেতা হয়ে উঠতে সুবিধে হয়, এটা নিঃসন্দেহে। থিয়েটারে এক্সপ্রেশন যে সিনেমার এক্সপ্রেশন দুটো একদমই আলাদা, একদম আলাদা। অনেকটা উচ্চকিত একটা ব্যাপার থাকে থিয়েটারের ক্ষেত্রে, থাকতে পারে। এটা না আগে আমি যদি বলো যে তুমি 15 বছর আগের যদি থিয়েটারের কথা বলি, তাহলে এটা খানিকটা সত্যি যে থিয়েটারে চিৎকার করে কথা বলতে হবে, এ করতে হবে। এখনকার থিয়েটার, আজকের নাটক যদি হয়, এখন কিন্তু আর কেউ ওই উচ্চকিত অভিনয় করে না থিয়েটারেও। হ্যাঁ, থিয়েটারেও কিন্তু এখন সাবলীল, স্বাভাবিক, নর্মাল, এই যে আমি যে ল্যাঙ্গুয়েজে কথা বলছি সেভাবেই কথা বলে বা সেই পেসেও কথা বলে। হ্যাঁ, যেটা হয় থিয়েটার মোর ভার্বোজ, অর্থাৎ অনেক বেশি সংলাপ ওরিয়েন্টেড একটা যেটা ওয়েব সিরিজের ক্ষেত্রে। ওয়েব সিরিজ প্রচুর সংলাপ থাকে, সিনেমায় কিন্তু অত সংলাপ থাকে না। বাংলা ছবির ক্ষেত্রে বলছি না, বাংলা ছবিতে প্রচুর সংলাপ থাকে, বাংলা ছবিটা আলাদা। কিন্তু জেনারেলি ছবিতে কিন্তু সংলাপ তুলনায় কম থাকে, অনেক দৃশ্য, সাউন্ড এবং ক্যামেরা, এই সমস্তগুলো অনেক কিছু সিকোয়েন্সগুলোকে তৈরি করে। শুধুই সংলাপ নয়, সংলাপ একটা ডেফিনেটলি একটা পার্ট, কিন্তু শুধুই সংলাপ থাকে না সেখানে। কিন্তু থিয়েটারে মূলত সংলাপ, সেই জন্য বাচিক অভিনয়টা থিয়েটারের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যায়। আমরা যখন থিয়েটারে মানে যেহেতু স্টেজের মধ্যে অনেক কিছু ঘটানো সম্ভব হচ্ছে না, বৃষ্টি পড়ছে, হচ্ছে, ঝড় উঠছে, এগুলো অনেকটাই আমরা সংলাপের মধ্যে দিয়ে, বডি অ্যাক্টিংয়ের মধ্যে দিয়ে, মানে ভীষণ হাওয়ার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সেটার একটা ম্যানারিজমটা অনেকটা বেশি, জেস্চারে সেটা অনেকটা করতে হয়। সিনেমায় তো সেগুলো করতে হয় না। সিনেমায় তো সত্যি হাওয়াটা দেখতে পাচ্ছি আমরা, বা ঝড় হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, গায়ে জল পড়ছে, তখন অটোমেটিক্যালি যেটা হচ্ছে সেটাই অনেক রিয়ালিস্টিক। কিন্তু থিয়েটারে সেটা ক্রিয়েট করতে হয় জেস্চারের মাধ্যমে। থিয়েটারে ভুল হলেও ওই সময় ঠিক করে নেওয়ার একটা তাগিদ তখন থাকে আপনার অভিনেতার, কারণ রিটেক করার তো অপশন নেই ওই সময়টা, থিয়েটারের ক্ষেত্রে বলছি। থিয়েটারের ক্ষেত্রেই বরং ভুল হলে অপশন নেই, সিনেমার ক্ষেত্রে অপশন আছে। মানে আমি যদি এখন একটা ভুল কথা বলি, তুমি কাট করে দেবে, কাট করে আবার রিটেক করতে পারবো। থিয়েটারে সেটা করতে পারবো না, একবার শো শুরু হয়ে গেলে তারপরে আর তুমি কাট করতে পারবো না, ভুলটা ভুলই থেকে যাবে, সেখানে আর কিছু করার না। থিয়েটারে রিটেক বলে কিছু হয় না, শো মাস্ট গো অন। কিন্তু সিনেমার ক্ষেত্রে রিটেক হয়, ফলে সিনেমায় সেই দিক থেকে ভুল হয়ে গেলে অভিনেতার জন্য সহজ, থিয়েটার কঠিন। এবারে পরিচালনার দিকটাতে আসে, আপনার থিয়েটার থেকে পরিচালনার জার্নিটা কীভাবে শুরু হলো আর কি? প্রথম থিয়েটার থেকে পরিচালনা, যখন আমি এডিটিং নিয়ে পড়াশোনা শুরু করলাম, এডিটিং করতে করতে তারপরে আমি চিত্রবাণী শেষ করে আমি এডিটিং শুরু করলাম আর কি, প্রফেশনালি এডিটিং শুরু করলাম চ্যানেল 8-এ। চ্যানেল 8 তখন প্রচুর প্রজেক্ট করছে, ওখানে আমি চাকরি করতে শুরু করলাম এডিট, এবং 2-3 মাস আমি ওখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, মানে অন্যরা এডিট করতো, সিনিয়র এডিটাররা এডিট করতো, আমি অ্যাসিস্ট করতাম। তারপরে আমাকে
ইন্ডিভিজুয়াল প্রজেক্ট দেওয়া হলো। সেটা আমি যখন উতরলাম, সেই উতরানোর পর থেকে আমার দেখলো যে আচ্ছা অভিনন্দন তো ভালো এডিট করে, তো আমি পরপর প্রজেক্ট পেতে শুরু করলাম। এরপরে চ্যানেল 8 ছেড়ে আমি ফ্রিল্যান্স এডিটর হিসেবে কাজ শুরু করলাম। এই ফ্রিল্যান্স এডিটিং যখন করছি তখন মূলত আমাকে মানে রোজগারের জন্যই মেগা সিরিয়াল এডিট করতে হচ্ছে। এবার দীর্ঘদিন এই মেগা সিরিয়ালটা এডিট করতে করতে আর নন ফিকশন এডিট করতে করতে একটা ভয়ঙ্কর বোর্ডাম তৈরি হলো। তখন আমার মনে হলো যে আমি যদি ফিল্ম না এডিট করতে পারি বা ফিল্মের না এডিট করতে পারি, তখন খুব মানে বিরক্তিকর হয়ে যাচ্ছে। রোজগার হচ্ছে ঠিকই, কিন্তু এটা করে আমি নিজের কোনো গ্রোথ হচ্ছে না। একই রকম শট, মাস্টার, ক্লোজ আপ, আর তারপরে ওই তখন খুব ছিল হচ্ছে কি বলে বালাজির মতন ওই জুপ জুপ ওইগুলো করতে হতো আর কি, 3বার একটা সংলাপ। তো এইগুলো মানে একটা সময়ের পরে আমার ভয়ঙ্কর বিরক্তিকর ব্যাপার তৈরি হয়েছিল। তখন আমার কাছে সম্ভবত কোন সাল সেটা 2009 এরকম বোধ হয়, হ্যাঁ 9 সাল। তখন আমি একটা সিরিয়াল করি, এডিট করি। তার ডিরেক্টর সামহাউ কিছু একটা প্রডিউসারের সাথে গন্ডগোল হওয়ার জন্য চলে গেল। তখন আমাকে ওই প্রডিউসার ডেকে বললেন যে তুমি 2 দিন একটু ডিরেক্ট করে দেবে। তার আগে আমি একটা নন ফিকশন ডিরেক্ট করেছিলাম। তো সেই কারণে বোধহয় কোনোভাবে জানতে পেরেছিল বা আমার ডিরেকশনের ইচ্ছে আছে সেটার জন্য আমাকে বলেছে যে তুমি একটু 2 দিন ডিরেক্ট করে দেবে। আমি বললাম যে হ্যাঁ। আমি দেখলাম যে সিরিয়াল ডিরেক্ট, চলো এটাই সুযোগ। তো ওইভাবে আমি সিরিয়ালটা ডিরেক্ট করতে শুরু করলাম, টেলিভিশন। এইবারে 2 দিন ডিরেক্ট করার পরে প্রডিউসার নিজে এলেন ফ্লোরে, এসে আমি আবার দেখিও নি। এবারে আমি তো তখন প্রচণ্ড প্যাশনেট, এখনও প্যাশনেট, তখনও খুব প্যাশনেট, তখন নিজে কাজ করছি মানে। আর সেই সিরিয়ালে অনেক বড় বড় অভিনেত্রীরা ছিল, সুদীপ্তা চক্রবর্তী, তারপরে আরও অনেকে ছিল আর কি, বুবুদা, এরা সবাই ছিল। তো আমাকে ওরকম প্যাশনেটলি ডিরেকশন মানে দিতে দেখে মানে অভিনেতারাও খুব চাপ হয়ে গেছিলো যে হ্যাঁ চল ঠিক আছে, চলো ভালো করে করতে হবে। সে মেকআপ আর্টিস্টের মানে কারো ধরো ঘাম হচ্ছে, তো আমার পাশে রয়েছে ওই পাফটা, আমি নিজেই উঠে গিয়ে এগিয়ে দিতাম আর্টিস্টকে। তো এইটা দেখে আরে তুমি কেন করছো এই সেই। তো এইটা করতে করতে আমাকে বললো যে তাহলে তুমি ডিরেক্ট করো। তো সেইটা বেশি দিন চলেনি, তারপর বোধহয় 3 মাস না 4 মাস এই সিরিয়ালটা চলেছিল। কিন্তু ওইটা অ্যাকচুয়ালি আমার ডিরেকশনের স্টার্ট, টেলিভিশন। তারপরে আমি আরও 1-2 প্রজেক্ট টেলিভিশনে করেছি, ইপি হিসেবে কাজ করেছি, স্ক্রিপ্ট সুপারভিশন করেছি। মানে একজন স্ক্রিপ্ট রাইটার লিখে দিত, আমি সেটাকে চেক করতাম এবং তারপরে সেটা পোস্টটা হ্যান্ডেল করতাম। এরকম নানান কিছু প্রসেস করতে করতে একটা সময়ে কমলদার সাথে আমার আলাপ হলো, কমলেশ্বর মুখার্জি। তো কমলেশ্বর দা তখন কমলদার সাথে কমলদা একটা অ্যাড শ্যুট করেছিল তখন। কমলদার প্রথম ছবি করেছে উড়ো চিঠি, তারপরে আমার সাথে আলাপ হলো। কমলদা একটা বিজ্ঞাপন বোধহয় শ্যুট করেছিল, সেই বিজ্ঞাপনটার এডিটের জন্য আমাকে বলেছিল, তো আমি সেটা এডিট করেছিলাম। তো কমলদা সেটা আমার সঙ্গে কাজ করে ভাল লাগে এবং বলে যে তুমি অ্যাসিস্ট করতে চাও। আমি বললাম যে হ্যাঁ, আমি ভীষণভাবেই চাই। তো তখন আমি অ্যাসিস্ট করতে শুরু করলাম কমলদার সাথে, এবং সেটা ছিল মেঘে ঢাকা তারা। এই মেঘে ঢাকা তারা কাজটা করতে গিয়ে প্রথম ওটা আমার সিনেমায় অ্যাসিস্ট করা, এবং মেঘে ঢাকা তারা কাজ করতে গিয়ে SVF এর সঙ্গে কাজ, সেটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। এবং ওইটা ওই সময়ে মেঘে ঢাকা তারা মানে আমাদের অনেককে খুব এনরিচ করেছে, মানে ফিল্ম মেকার যারা তাদেরকে খুব এনরিচ করেছে। তো ওই কাজটা করতে গিয়ে আমি মানে অনেক কিছু শিখেছি, প্রচুর কিছু শিখেছি। এবং তখন থিয়েটার থেকে প্রচুর অভিনেতা, একটু আগেই আমি কথা বলছিলাম যে থিয়েটার থেকে অভিনয় নেওয়া, তখন প্রায় 100-150 ছোট ছোট চরিত্র, কারণ ওখানে তো ঋত্বিক ঘটকের অনেকগুলো ছবির অংশ বিভিন্নভাবে অ্যাকুমুলেটেড
ছিল। তো সেইটা করতে গিয়ে আমি থিয়েটারের প্রচুর অভিনেতাদেরকে অডিশন করাতাম, কারণ একটা বড় প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ হচ্ছে, কমলদারও সেটা প্রথম এসবিএফ এর সঙ্গে কাজ। তো আমরা খুব সিরিয়াসলি কাজটা করেছিলাম এবং অনেস্টলি ডেডিকেটেডলি করেছিলাম কাজটা, এবং প্রচুর অভিনেতাকে আমি ডিসকভার করেছিলাম সেই সময়। এবং সত্যি কথা, আজকে যারা প্রতিষ্ঠিত অভিনেতা, এমন অনেক অভিনেতাকে আমি ডিসকভার করেছি। তো সেটা কোথাও লেখা থাকবে না, কিন্তু আমার ভেবে ভালো লাগে যে আমি তাদেরকে খুঁজে খুঁজে বার করেছি। এবং খুঁজে বার করাটা এরকমই যে এসভিএফে তখন সবাই ছবি জমা দিত, পিছনে নাম ফোন নাম্বার লিখে ছবি জমা দিত। এরকম বস্তা বস্তা ছবি আমি উপুড় করতাম, তার ভেতর থেকে আমি সিলেক্ট করতাম, তাদেরকে ফোন করতাম, ফোন করে তাদেরকে ডাকতাম, তাদের ইন্টারভিউ নিতাম, তাদেরকে অডিশন নিতাম। এই প্রসেসটার মধ্যে দিয়ে একটা দীর্ঘ প্রসেস, মানে প্রায় 1.5-2 মাস ওই কাস্টিং করেছি এবং প্রায় সিঙ্গেল হ্যান্ডেডলি আমি করেছি। তো এটাও আমার, যেরকম আমি বলছিলাম থিয়েটারের একটা চর্চার মধ্যে দিয়ে আমি অনেক কিছু শিখেছি, অভিনয়ের কাজ শিখেছি এবং পরিচালনার ক্ষেত্রেও কিন্তু, যেহেতু আমি কোনো বড় ইনস্টিটিউটে সেই অর্থে ডিরেকশনের পড়াশুনো করিনি, তো এইগুলো আমার সিনেমা শেখার ক্ষেত্রে এই প্রসেসগুলো আমার খুব কাজে লেগেছে। এবং তারপর যখন শুটিং হলো, তখন সমীক হালদারের মতন একজন ডিওপি, তন্ময় চক্রবর্তীর মতন একজন প্রোডাকশন ডিজাইনার, তাদের সঙ্গে কাজ করা, শ্রাবণী দাসের মতন একজন কস্টিউম ডিজাইনার, এবং অবভিয়াসলি অপুদার মতন একজন অভিনেতা, অনন্যার মতন একজন অভিনেত্রী, এবং আরও যারা অভিনয় করেছিল, রাহুল ছিল একটা ছোট্ট চরিত্র অভিনয় করেছিল, এদের সঙ্গে কাজ করার একটা এক্সপিরিয়েন্স, অভিনেতাকে কিভাবে ফ্লোরে ডিল করতে হয়, ফ্লোর কিভাবে হ্যান্ডেল করতে হয়, এটা সব কেউ কিন্তু আমাকে শিখিয়ে দেয়নি, এটা করতে 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 আমি শিখেছি। এবং সেই যে প্রসেসটার মধ্যে দিয়ে আমি গেলাম, প্রথমে মেঘে ঢাকা তারা, তারপরে এসভিএফ থেকেই আমাকে বলল যে তুমি অপর্ণা সেনে একটা ছবি করছেন গয়নার বাক্স, সেইটাতে তুমি কাজ করবে। আমি বললাম হ্যাঁ, মানে এটা না বলার কোনো প্রশ্নই নেই। তো তখন গয়নার বাক্সতে আমি রিনাদির সঙ্গে কাজ করলাম। তখন সৃজিতও একটা ছবির জন্য বলেছিল, কিন্তু ওই শুটিংয়ের টাইমটা ওটার জন্য আমার সৃজিতের সঙ্গে কাজটা করা হয়নি, কিন্তু রিনাদির সঙ্গে কাজটা হলো। এবং গয়নার বাক্স যখন করলাম, সেখানে আমাকে হঠাৎ করেই রিনাদি বলল যে তুই এই চরিত্রটা অভিনয় কর। তখন আমি অভিনয় করলো। এই যে কখন কোথায় কিভাবে আমার বিভিন্ন অভিনয়ের কাজ, ছোটোবেলা থেকে কবিতা, নাটকে অভিনয় করার এক্সপিরিয়েন্স, থিয়েটারে লাইট করার এক্সপিরিয়েন্স, এইগুলো যে কখন কিভাবে লেগে গেছে আমার কাজে, সেটা যখন আমি কাজ করতে শুরু করেছি তখন আমি রিয়ালাইজ করেছি। তারপরে গিয়ে রিয়ালাইজ করেছি সেই দিনকে ওইটা করেছিলাম বলে আজকে ওটা মানে করে ফেলতে পারলাম আর কি। তো গয়নার বাক্সে সেইভাবে অভিনয় এবং ডিরেকশন, মানে অ্যাসিস্ট করা, এবং তারপর রিনাদির সাথে আমার খুবই ভালো একটা মানে বন্ধুত্ব, মানে উনি আমাকে এত সুন্দর গাইড করলেন এবং রিনাদির কাছ থেকে আমি অসংখ্য জিনিস শিখেছি, এখনও শিখি। এখনও রিনাদি যখনই আমার সঙ্গে, মানে রিনাদি যখন কাজ করেন আমাকে একটা ফোন করেন যে অভি আমি একটা কাজ শুরু করছি, তুই আয়। তো ওনার সঙ্গে কাজ করার কোনো মজার স্মৃতি বা কোনো অনেক স্মৃতি আছে, মানে স্পেসিফিক কিছু মনে পড়ছে এখন? দেখো, শেখার ক্ষেত্রে আমি একটা জিনিস, মানে অপর্ণা সেন তো অপর্ণা সেন, ওনাকে তো একটা ওই রকম, মানে উনি অভিনেত্রী হিসেবেও যেরকম তার সঙ্গে পরিচালক হিসেবেও একটা মানে ওয়ার্ল্ড, মানে মানে সারা পৃথিবীতে ওনার একটা নাম আছে। তো সেটা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। এবং ওনার কাছ থেকে শেখার, আমার যে আর্ট ডিরেকশনের যে আইডিয়া বা প্রোডাকশন ডিজাইন, যেটা যে একজন ডিরেক্টরকে যে সমস্ত কিছুতে ইনভলভ হতে হয় এবং খুঁটিনাটি সমস্ত কিছু, মানে এখানে একটা গাছ থাকবে না, এখানে ল্যাম্পশেড থাকবে নাকি, এখানে বই থাকবে নাকি অ্যাস্ট্রে থাকবে, সেটা কীরকম হবে, তার চরিত্রটা অনুযায়ী সেটা কীরকম হবে, মানে এই কাপটা আমার সঙ্গে যায় বলে এখানে থাকবে নাকি এখানে একটা টিনের কাপ থাকবে, এই পুরো জিনিসটা সেই চরিত্রটাকে লিড করবে, প্রত্যেকটা ডিটেল জিনিস আর কি। সেটা উনি যেরকম শিখেছেন সত্যজিৎ রায়ের কাছ থেকে,
এবারে পরম্পরা হিসেবে আমি সত্যি বলছি রিনাদির কাছ থেকে এগুলো ভীষণ মানে খুঁটিয়ে খুঁটিয়ে শিখেছি আর কি। এবং আরেকটা দারুণ জিনিস, তুমি যদি লক্ষ্য করো অপর্ণা সেনের সব ছবিতেই যদি লক্ষ্য করো, তাহলে হচ্ছে ওনার ছবিতে কেউ কোনো অভিনেতা খারাপ অভিনয় করে না। তোমার ছবিটা পছন্দ না হতে পারে, কিন্তু সেই ছবিতে অভিনয়ের একটা মান থাকে। এই যে অভিনেতাদেরকে বাঁধা, একজন এই স্কেলে অভিনয় করবে, একজন এই স্কেলে অভিনয় করবে, একজন এইখানে অভিনয় করবে, একজন এখানে অভিনয় করবে, এইটাকে কে বাঁধবে? বাঁধবে ডিরেক্টর। এই বাঁধাটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট একটা সামগ্রিক সিনেমার ক্ষেত্রে। এই অভিনেতাদেরকে বাঁধার কাজটা, এবং তার সঙ্গে অবভিয়াসলি কস্টিউম, তার প্রোডাকশন ডিজাইন, তার ক্যামেরা, তার লেন্স, অ্যাঙ্গেল, লাইট সবটাই ম্যাটার করছে। এই পুরোটার তো মানে চালক তো ডিরেক্টর। তো এই বাঁধার কাজটা উনি এত সুন্দর করেন। এবং সত্যি বলছি যে অভিনেতাদেরকে হ্যান্ডেল করতে আমি শিখেছি অ্যাকচুয়ালি অপর্ণা সেনের কাছ থেকে। যে কারণে আমি যখন কোনো ডিরেক্টরদের মানে যে কোনো পরবর্তী ক্ষেত্রে আমি যাদের সঙ্গে ডিরেক্টরের সঙ্গে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে যখন কাজ করেছি, আমি সবসময় কোনো না কোনো মানে ফ্লোর হ্যান্ডেল করেছি। এবং সেখানে সব অভিনেতাদেরকে মানে হেল্প করা, মানে অভিনয়ের জায়গায় হেল্প করা, বা তাদেরকে তাদের অভিনয়টা ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে কি আরেকটুখানি এরকম করা যায় ওরকম করা যায়, সেই ক্ষেত্রে আমার একটা ইনপুটস থাকে। মানে সব সময় যে সব অভিনেতা সেই ইনপুটসটা নিচ্ছে তা আমি বলছি না, কিন্তু সেই ইনপুটসটা আমার দিক থেকে আমি দিই, চেষ্টা করি অন্তত দিতে। ডিরেক্টরকেও সেটা দিই। মানে আমি যখন অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে যখন কাজ করছি, তখন আমি সেটা তাদেরকে বলি। এবং এটা সত্যি যে এই কাজটা আমি শিখেছি রিনাদির কাছ থেকে। এবং তারপরের একটা স্টেপ অন্তত বাংলা ছবির ক্ষেত্রে, যেটা খুব আনফর্চুনেটলি এখন পরিচালকরা প্রায় ইগনোর করতে চলেছে, অনেক পরিচালকরা, সবাই নয়, সেটা হচ্ছে শুটিং তো হয়ে গেল, এডিট হয়ে গেল, এর পরের একটা স্টেপ থাকে হচ্ছে ডাবিং। এই ডাবিংয়ের অংশটায় অনেক পরিচালকই সেই অর্থে মানে সিরিয়াসলি নেয় না। কিন্তু আমি অপর্ণা সেনকে দেখেছি যে একটা যার হাঁ রয়েছে, সেও কিন্তু ডাবিংটা করছে, রিনাদি নিজে বসে করে। পরিচালক নিজে থেকে সেই হাঁ কি একটা আচ্ছা, এটারও ডাবিংটাও রিনাদিকে দেখেছি করতে। এবং আমি সত্যি এখন গর্ব করে বলতে পারি আমি ডাবিং ভালো করাই। এবং আমি যাদের সঙ্গে অ্যাসোসিয়েট হিসেবে কাজ করি তাদের ডাবিংটাও আমি করাই। পরিচালকরাও আমাকে ছেড়ে দেন এবং আমি করাই। নিজের ছবির কাজ যখন করি বা ওয়েব সিরিজ করি, তার ডাবিংটা আমি করাই, মানে করাতেই হবে আমাকে। এবং এই ডাবিংটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট অভিনয়ের ক্ষেত্রে। অভিনয়ের যে বললাম যে তারতম্য, অর্থাৎ বাঁধার কাজটা, সেটা ডাবিংয়ে অনেকটা মানে কাজ করা যায়, অভিনয়ের এই লেয়ার্সটাকে তৈরি করা যায়, সেটা ডাবিংটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ছবির ক্ষেত্রে তো ডাবিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট। বম্বেতে কাজ করতে গিয়ে দেখেছি ওখানে সিঙ্ক সাউন্ডে কাজ হয়, ফলত ওখানে ডাবিং ব্যাপারটা খুব মানে অতটা এসেনশিয়াল নয়, কারণ সিঙ্ক সাউন্ডেই সবাই অভিনয় করছে। ফলত যদি 10 বার টেক দরকার হয় তাহলে 10 বার হবে, অর্থাৎ বাচিক এবং ফেশিয়াল এক্সপ্রেশন দুটো যতক্ষণ না কারেক্ট হচ্ছে ততক্ষণ শর্ট টেক হয়। কিন্তু কলকাতায় যেহেতু আমরা কম দিনে শুটিং করি, সেই জন্য অনেক সময় উচ্চারণের সমস্যা থাকলো বা কিছু একটা ভুল বলে ফেললো, যেটা আমরা দেখে বললাম যে এটা ডাবিংয়ে ঠিক করে নেওয়া যাবে। ফলত ডাবিংটা আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। বম্বে ছবির ক্ষেত্রে বা বিদেশি অন্য জায়গায় যেখানে সিঙ্ক সাউন্ডে কাজ হয়, সেখানে হয়তো অতটা ইম্পর্ট্যান্ট নয়। পার্টিকুলার কিছু কিছু জায়গা, যেরকম একটা হিন্দি ছবি করেছিলাম পরেশ রাওয়াল এদের সাথে, ওটাতে পরেশ রাওয়াল বাঙালি চরিত্র অভিনয় করেছিল। তো ওটাতে পরেশ রাওয়াল অবভিয়াসলি বাঙালি নন, সেই জন্য বাংলা উচ্চারণে অনেক সমস্যা ছিল।
সেই জন্য ওনার ক্ষেত্রে ওই ডাবিংটা ইম্পর্ট্যান্ট ছিল। স্টোরি টেলার যে ছবি, স্টোরি টেলার ছবিটাতে ওখানে আদিল হোসেন, ওটাতে আদিল একটা মজার কথা বলেছিল। আদিল বলেছিল যে অভিনন্দন তোমরা কিরকম কাস্ট করেছো, যে আমি বাংলা বলতে পারি, আমাকে দিয়েছো একটা গুজরাটি চরিত্র, আর পরেশজি নিজে গুজরাটি, ওনাকে দিয়েছো একটা বাঙালি ক্যারেট চরিত্র। এটা মজা করে বলেছিল আর কি। তো তো যাই হোক, তো ডাবিংটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, এবং অভিনেতাদেরকে বাঁধার ক্ষেত্রে সিনেমায় অভিনেতাদেরকে প্যারিটি আনা, অর্থাৎ সিনেমায় সব অভিনেতা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অভিনয় করবে, এইটা অপর্ণা সেনের ছবিতে মানে দেখা যায়। অন্য সব বাংলা ছবির ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায় না। সেইটা আমার মনে হয়েছে যে আমি শিখেওছি এটা ওনার কাছ থেকে। এবার আপনার নিজের পরিচালনার কথায় আসি, মানে প্রথম পরিচালনা ডায়েরি অফ সাইকোপ্যাথস যতদূর মনে পড়ছে আমার। হ্যাঁ, তো সেই ছবির অভিজ্ঞতা বা প্রথম ছবি হিসাবে কাজ, পরিচালক হিসাবে কাজ। দেখো, ডায়েরি অফ সাইকোপ্যাথ যখন শ্যুট করি সেটা একটা শর্ট ফিল্ম, প্রচণ্ড কম টাকায়। আমি যে কোনো কাজই করেছি প্রচণ্ড কম টাকায়, কারণ প্রডিউসার আমাকে পয়সা দেয়নি, পয়সা নেই, সত্যি নেই। প্রডিউসার পয়সা তুলবে কি করে, মানে যদি ছবি দেখিয়ে সত্যি টাকা উঠতো তাহলে প্রডিউসার টাকা ঢালতো। তো সত্যি তো ছবি, বাংলা সিনেমা টাকা তোলে না সেই অর্থে, একটা দুটো হয়তো তোলে কিন্তু মেজরলি তোলে না। ফলে প্রডিউসার সব ডিরেক্টরদেরকে, যেটা আমি বলে নয়, যে কোনো ডিরেক্টরদের ক্ষেত্রেই এটা সত্যি যে তারা বেশি টাকা পায় না, সেই জন্য আমাদের ভীষণ কম টাইমে কাজ করতে হয়। এবং ডায়েরি অফ সাইকোপ্যাথ যে শর্ট ফিল্মটা, সেটা মানে খুবই ছোট ক্যামেরায় শ্যুট করা, সবটাই খুব রূপকলার ক্যামেরাম্যান ছিল, ও আমাদের বন্ধু ছিল, রানা ওটার কাজ করেছিল। পরে রানা অনেকগুলো বড় বড় কাজ করেছে, ভালো সিনেমার কাজ করেছে। তো রানার ওটা প্রথম কাজ ছিল। স্বর্ণাভ ও রূপকলার, ওরও ওটা প্রথম সম্ভবত এডিট করা প্রজেক্ট। তো রূপকলার প্রচুর ছেলেমেয়েরা আমার সঙ্গে কাজ করেছে সেই সময়। ডায়েরি অফ আ সাইকোপ্যাথ খুব ছোট্ট একটা প্রজেক্ট, 2 দিন আমরা শ্যুট করেছিলাম, এবং প্রচণ্ড কম টাকায়, মানে সেটা এতই কম টাকা, সেটা মানে আমি এক্স্যাক্টলি প্রোডাকশন কস্ট কতটা হয়েছিল আমার সেটা মনেও নেই। মানে মানে একটা বাড়ি যেখানে সারাদিন শুটিং করছি, সেখানে হয়তো 1000 টাকা লোকেশন চার্জ দিয়েছি। প্রচুর জায়গায় আমরা এমনি ক্যামেরা নিয়ে চলে গেছি শ্যুট করতে রাস্তাঘাটে। তো এরমভাবেই কাজটা হয়েছিল। কিন্তু কাজটা হওয়ার পরে যে প্রডিউসার, মানে আড্ডা টাইমস তখন নতুন শুরু হচ্ছে, তখন ওরা আমাকে বলে যে আমরা যখন বড় কাজ করব, মানে সিরিজ করব, তখন করব আর কি। তো ডায়েরি অফ আ সাইকোপ্যাথ সম্ভবত আমি 2017 সালে করেছি। তারপরে 2019-এ ওদের জন্য আমি সুফিয়ানা একটা ওয়েব সিরিজ করি। সেখানেও প্রচুর নতুন অভিনেতাদেরকে আমি ইন্ট্রোডিউস করি, বা থিয়েটার থেকে সব অভিনেতারাই প্রায় থিয়েটারের, যারা এখন কিন্তু এস্টাবলিশড অভিনেতা। তো একটু আগে বলছিলাম না যে সেটা আমার ভালোই লাগে যে অনেক অভিনেতাদের আমি ডিসকভার করেছি, যাদের অভিনয় আমি থিয়েটারে দেখেছি, তাদেরকে আমি ক্যামেরার সামনে অভিনয় করিয়েছি। লোকনাথ ডায়েরি অফ এ সাইকোপ্যাথে প্রথম কাজ করেছিল। তারপরে সুফিয়ানাতে শাওলি, প্রতীক দত্ত, এরা সবাই নতুন কাজ করেছে। অর্ণ তার আগে একটা দুটো কাজ করেছে, কিন্তু ইয়েতে অর্ণ করেছিল, সুফিয়ানাতে করেছিল। তো প্রচুর অভিনেতা, দেবরাজ সুফিয়ানাতে প্রায়, ওটা বোধহয় সম্ভবত ওর প্রথম দিকেরই কাজ একদম। তার আগে ও কিছু করেছে কি বলে আমি অন্তত দেখিনি, জানতাম না। তো থিয়েটার থেকে প্রচুর অভিনেতাকে আমি, মেঘে ঢাকা তারার সময়ও আমি সিনেমাতে কাজ করেছিলাম, যখন সিরিজ করেছি তখন থিয়েটার থেকে প্রচুর অভিনেতাদেরকে আমি নিয়েছিলাম। এরপরে আপনার অনন্ত ছবির 2019-এই আমি অনন্ত শুটিং করি। ইনফ্যাক্ট সুফিয়ানার আগে আমি অনন্ত শ্যুট করি, অনন্ত শুটিং করার পরে। তার আগে যেহেতু আমি অনেকগুলো অ্যাসিস্ট করেছি অনেকের সাথে, রিনাদির সঙ্গে কাজ করেছি, বিশ্বাসের সাথে কাজ করেছি, এবং সেই কারণে একটা টেলিভিশন প্রজেক্ট করেছিলাম, সেখানে সোহিনীর সাথে কাজ করেছি। সেই কারণে
প্রচুর অভিনেতারা আমার বন্ধু হয়ে গেছিল এবং তারা মানে আমি কাজ করলে তারা বলেছিল যে তুই বলিস তোর সঙ্গে কাজ করব। তো অনন্তর স্ক্রিপ্টটা লিখেই ছিলাম ঋত্বিককে ভেবে, কিন্তু আমি জানতাম না ঋত্বিক করবে কি করবে না। তো একদিন কোনো একটা ছবির পার্টিতে বোধহয় ঋত্বিকের সাথে একবার দেখা হয়। ও হ্যাঁ, কোনো কোনো একটা ছবিতে, সেখানে আমি অভিনয় করেছিলাম, ঋত্বিকও অভিনয় করেছিল। তো সেইটার শুভ শারদিয়া, রাইট, হ্যাঁ, ছবিটার নাম ভুলে গেছি, সেটা রাজদীপের ছবি বোধহয়। সেটাতে আমি অভিনয় করেছিলাম, সেটা অভিনেতা হিসেবেই আমি কাজ করেছিলাম। তো সেইটাতে অভিনয় করেছিলাম, তখন ঋত্বিকের সাথে আমার অনেকক্ষণ একটা মেকআপ রুমে আড্ডা হতো। তো তখন আমি বলেছিলাম ঋত্বিককে যে আমি একটা ছবির কথা মানে ভেবেছি তোর জন্য। তো বললো ঠিক আছে, একদিন তুই শোনাস আমাকে। তো আমার একটা বাড়িতে, আমার একটা ফ্ল্যাটে তখন আমি ভাড়া নিয়েছিলাম একটা ফ্ল্যাট। তো সেইখানে ঋত্বিক একদিন এলো, স্ক্রিপ্টটা শুনে 5 মিনিট চুপ করে থাকলো, বললো বল কবে করবি শুটিং, আমাকে বলিস, আমি করব। তো এইভাবেই হয়েছিল। এবং তারপরে সোহিনীকে আমি ফোন করলাম, সোহিনীকে আমি বললাম যে এরকম একটা স্ক্রিপ্ট আমি শোনাতে চাই তোকে। বললো তুমি চলে এসো একদিন আমার বাড়িতে। তো আমি একদিন গেলাম ওর বাড়িতে, আমি বললাম এবং স্ক্রিপ্টটা পড়লাম। সোহিনী 5 মিনিট চুপ করে বসে ভাবলো, তারপর বললো যে হ্যাঁ মানে ঋত্বিকদা হ্যাঁ বলেছে, মানে আমি না বলবো আমার মানে ধৃষ্টতাই নেই, এরকম একটা কি বলেছিল। তো এইভাবেই ওরা দুজন হ্যাঁ বললো। তারপরে তো প্রডিউসারের জন্য আমি অনেক ঘোরাঘুরি করে তারপরে পাইনি। তারপর আমার বন্ধু সৌরভ আমার সঙ্গে বলল যে ঠিক আছে তাহলে আমরাই নিজেরাই কাজ করি। তো ওটা ইন্ডি স্ট্রাকচারেই মোটামুটি ছবিটা শ্যুট হলো, যদিও আমরা মানে যাবতীয় গিল্ডের নিয়ম মেনেই শ্যুট করেছিলাম, কিন্তু স্ট্রাকচারটা ইন্ডি ছবির মতন হয়েছিল। অনন্ত ছবিটা দেখতে দেখতে আমার মনে হলো অনেকটা আসা যাওয়ার মাঝে ছবিটা, অথবা ওই ইন দ্য মুড ফর লাভ, তার থেকে কিছুটা হলেও একটা ছাপ আছে আর কি, তার একটা মনে হচ্ছিল। আসা যাওয়ার মাঝে 2014, তাই তো। আর ইন দ্য মুড ফর লাভ ভঙ্গার বাই আরও অনেক আগে বানিয়েছে। অনন্ত ছবির লেখাটা আমি অবভিয়াসলি মানে অনন্ত ছবির লেখাটার আগে আমার আসা যাওয়ার মাঝে দেখা হয়ে গেছে। হ্যাঁ, অনেকেই বলেছে যে আসা যাওয়ার মাঝে একটা ছাপ রয়েছে বা ইন দ্য মুড ফর লাভের একটা ছাপ রয়েছে, কিন্তু অনন্ত লেখার প্রসেসটা একদম অন্য ছিল। মানে কেন মানে ছাপটা থেকে গেছে, রয়ে গেছে, বা ওটা দেখে মনে হচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে সেখানে সংলাপ কম। আসা যাওয়ার মাঝেতে কোনো সংলাপ নেই, প্রত্যেকটা ফ্রেমই খুব পোয়েটিক, ভীষণ পোয়েটিক। হ্যাঁ, পোয়েটিক ছবিটা, ওটাও একটা পোয়েটিক ছবি, এটাও একটা পোয়েটিক ছবি, সেটা একটা কারণ। কিন্তু আসলে অনন্ত প্রথমে আমি যখন লিখেছি, মনের দরজা বলে আমি একটা গল্প লিখেছিলাম। গল্পটা লেখাটা শুরু হয়েছিল আমার মানে এমনি একটা, আমার যদি তুমি ঘরে যাও তাহলে দেখতে পাবে একটা সূর্যের আলো দুপুরবেলায় আসে, সেইটা সূর্যের আলোটা একটা সময়ের পরে চলে যায়। এই যে সূর্যের আলোটা আসে এবং চলে যায়, এইটার দিকে আমি আমার বেকার সময় আমি ওই আলোটার দিকে তাকিয়ে থাকতাম। এবার এইটা এবং তার মধ্যে ধুলোর পার্টিকেলসগুলো সেগুলো দেখতাম। এই সমস্তগুলো দেখতে দেখতে আমার একটা মানে কবিতার মতন একটা গল্প আমি লিখতে শুরু করি। সেটার নাম দিয়েছিলাম আমি মনের দরজা বলে। এই গল্পটা যখন লিখতে শুরু করি, লিখতে 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 গল্পটা যখন শেষ করি, তখন আমি কয়েকজনকে পড়াই, তখন বলে যে এটা এত সুন্দর, এর ভিজুয়াল, এটা সিনেমা হতে পারে। তখন আমি বললাম কিন্তু এইটা আমি আমার বাবাকে শুনিয়েছিলাম, বাবা এখন আর নেই। বাবা বলেছিল যে এটার মধ্যে অনেক ভিজুয়ালস আছে, কিন্তু এটা সিনেমা করা কঠিন। আমি বলছি যে হ্যাঁ এটা কঠিন, কিন্তু এটা সিনেমার একটা পসিবিলিটিস আছে, তো দেখি চিত্রনাট্যটা লিখতে পারি কিনা। এরপরে চিত্রনাট্যটা লিখি, এবং চিত্রনাট্যটা যখন লিখতে শুরু করি তখন কিন্তু প্রচুর গল্পটার থেকে অনেক কিছু বাদ দিতে থাকি আমি।
বাদ দিতে থাকি দিয়ে 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 অনন্ত স্ক্রিপ্টটা তৈরি হয়। তো কিন্তু এই যে ছাপটা, এই ছাপটা আসলে পোয়েটিক সিনেমার ছাপ রয়েছে। যেরকম আমার ওয়াঙ্কার বাই দেখতে ভালো লাগতো, কিন্তু এটা কেউ বললে বিশ্বাস করবে কিনা জানি না, ইন দ্য মুড ফর লাভ দেখেছি আমি কিন্তু অনন্ত ছবিটার চিত্রনাট্য লেখার পর। আচ্ছা, ইন দ্য মুড ফর লাভ তার আগে আমি দেখিনি। ওয়াঙ্কার বাইয়ের অন্য ছবি দেখেছি কিন্তু আমি দেখিনি। আমি মূলত যেটা আমার পোয়েটিক সিনেমা যেটা আমার ভালো লাগতো সেটা হচ্ছে কিমকি দুক। ইন দ্য মুড ফর লাভ অসম্ভব ভালো ছবি এবং অসম্ভব ভালো, মানে আমারও পছন্দের ছবি। কিন্তু অনন্ত যখন লিখেছি তখন আমি ইন দ্য মুড ফর লাভ তখনও আমি দেখিনি সামহাও। আমি দেখেছিলাম কিমকি ডুকের ছবি, বুদ্ধদেব দাশগুপ্তর ছবি, যেগুলো আমাকে কোথাও একটা ইনফ্লুয়েন্স করেছিল, টার্কোভস্কি ইনফ্লুয়েন্স করেছিল। কিন্তু আমার একটা, ভালো বলবো না খারাপ বলবো, এটা ভেতরে ছিল। কিন্তু আমি যখন লিখেছি তখন কোনো ছবির থেকে যাদবপুরের একটি ছেলে অনন্ত দেখে খুব রেগে গিয়ে একটা বিশাল ব্লগ লিখেছিল। ছেলেটির নাম আমার মনে নেই। সে বোধহয় 30টা বা 40টা সিনেমার নাম লিখেছিল, বলেছিল যে সেখান থেকে আমার অনন্ত টোকা। সে অনন্ত মানে 30টা ছবি থেকে নাকি ভিজুয়াল আমি অনন্তর মানে টুকে অনন্তর ভিজুয়াল করেছি। এবং তার মানে সে নিশ্চয়ই ফিল্ম স্টাডিজের ছেলে। আমি সত্যি বলছি অত সিনেমা দেখিনি। ওই যে নামগুলো রয়েছে সেগুলোর অর্ধেক মনে নেই, তার মধ্যে মুড ফর লাভ ছিল। কিন্তু সত্যি আমি অতগুলো ছবি দেখিনি। কিন্তু আমার যেটা ইনফ্লুয়েন্স করেছে অনন্ত ছবিতে, সেটা মূলত হচ্ছে আমার কবিতা পড়ার অভ্যেস, আমার নিজের ছবি আঁকার অভ্যেস। আমি ছবি আঁকতাম ছোটোবেলা থেকে, ছবি আঁকা, এবং যে ধরনের সিনেমা আমি দেখতে পছন্দ করি তার মধ্যে ইউরোপিয়ান ছবি ছিল, কিমকি ডুকের ছবি, কোরিয়ান ছবি ছিল। সেগুলো কোথাও একটা আমার ভেতরে ইনফ্লুয়েন্স করেছিল। কিন্তু যখন আমি লিখেছি বা চিত্রনাট্য করেছি বা শট নিয়েছি, তখন কোনোটাই আমি ছবি দেখে টুকিনি বলেই কিন্তু যখন অনন্ত রিলিজ করেছে তখন অসংখ্য লোক, আমার তো কোনো বিজ্ঞাপন, কেউ তো বিজ্ঞাপন করেনি, ছবিটার একটা পোস্টারও তৈরি হয়নি, মানে সোশ্যাল মিডিয়ায় যেটুকুনি যে আমরা পোস্টার দিয়েছিলাম বা লিখেছিলাম, কিন্তু দেওয়ালে কোনো পোস্টার পড়েনি। কিন্তু আমি যে ইন্ডিপেন্ডেন্টলি ছবিটা রিলিজ করেছিলাম নন্দনে, তাতে যে প্রায় 2 সপ্তাহ ছবিটা দেওয়ার পরেও আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আরও 1 সপ্তাহ দিতে, কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে দেয়নি, বলেছিল অন্য ছবি। কিন্তু ওই 2 সপ্তাহ প্রায় প্রতিদিন হাউসফুল হতো, শুধুমাত্র ওয়ার্ড অফ মাউথ। লোকে দেখেছে আমাকে, তারা কেউ চেনেও না, তারা ফেসবুকে লিখেছে এবং সেই লেখা দেখে গেছে। যেমন তুমিও অনন্ত দেখেছো, তার আগে তুমি আমাকে চিনতেও না, জানতেও না, তুমি দেখেছো। কিন্তু অনন্ত নিয়ে যে এত লেখা বেরিয়েছে বা এত লোক লিখেছে, এবং মানে এনডিটিভি লিখেছে, শৈবাল চ্যাটার্জি লিখেছেন, বিদেশি পত্রিকায় অনেকগুলো অনন্ত নিয়ে লেখা বেরিয়েছে। কিন্তু সবাই এই যে ইন্ডিভিজুয়ালি এতগুলো লোকের ভালো লাগছে কোথাও, সেটা যদি সত্যি কোথাও টোকা হতো বা টুকে আমি যদি ছবিটা বানাতাম, তাহলে কানেক্ট করতো না। অডিয়েন্সকে কানেক্ট করেছে কিন্তু তার নিজস্ব ছবির জোরে বা নিজস্ব ছবির, কি বলবো, ভালো লাগাটা নিজে থেকেই হয়েছে, ওটা ফোর্সফুল অর্গানিক প্রসেসেই হয়েছে। এবং সেটা এখনও আমি অনন্ত নিয়ে লেখা পাই, অনেক লোক লিখে পাঠায় আমাকে ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামে বা ইয়েতে এখনও লিখে পাঠায়। এখনও অনেকে ছবি জি5-এ আছে, তারা দেখে। আমি নিজে 3বার দেখেছি, হ্যাঁ, অনেকেই সিনেমা হলে দেখার পর আরও জি5-এ 2বার দেখেছি। হ্যাঁ, অনেকেই এখনও দেখে, ইনফ্যাক্ট তারা লিখে পাঠায়। যদি সত্যি টোকাজ হতো তাহলে ওটা হতো না, বা এখনও লোকে রিভিজিট করতো না ছবিটাতে, কিন্তু বারবার লোকে রিভিজিট করেছে বা করে। তো সেইটা আমার মনে হয় যে আমার ওটা নিজস্ব। তার কারণ আমি বলছি, অনন্ত ছবির শুরুয়াত একদম করে যেটা ছিল
সেটা হচ্ছে আমার ছেলেবেলার একটা ছোট্ট ইনসিডেন্ট। সেটা হচ্ছে যে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি স্কুলে যেতাম। আমার স্কুলটা ধরে নাও এইদিকে, আর এদিকে একটা গার্লস স্কুল ছিল, আর আমার বাড়িটা ছিল গার্লস স্কুলটার দিকে। আর একটি মেয়ে ওই পথ দিয়েই যেত, সে পড়তো হচ্ছে গার্লস স্কুলটায়, আর তার বাড়িটা ছিল আমাদের বয়েজ স্কুলটার দিকে। তো মাঝখানে একটা সিঙ্গেল রাস্তা ছিল, যে রাস্তাটা দিয়ে তোমরাও এলে, সেই রাস্তাটা হচ্ছে আমাদের দেখার পথ ছিল। স্কুলের টাইমটা একই ছিল, তখন আমি 9-এ পড়ি, 9-10 এই 2 বছর। এই যাওয়া আসার পথটাতেই আমাদের কিন্তু রোজ দেখা হতো। ওই মেয়েটাকে আমি দেখতাম, ও মেয়েটাও আমাকে দেখতো, কিন্তু কোনোদিন আমরা কোনো কথা বলি না। এইটা হচ্ছে অনন্ত ছবির করে আছে। ওখান থেকে অ্যাকচুয়ালি তারপরে স্কুল আমার শেষ হয়ে গেছে, ওরও স্কুল শেষ হয়ে গেছে, ও বোধহয় অন্য কলেজে চলে গেছে, আমি আর কোনো দিন তাকে দেখিনি, আজকেও আর চিনি না, মেয়েটির নামও জানি না, কিচ্ছু জানি না। শুধু ওই যে ক্লাস 9 আর 10 ওই সময়টা যে কোনো ছেলে মেয়ের জীবনে খুব একটা ইম্পর্টেন্ট, কারণ তারা ভীষণ ইনোসেন্ট থাকে তখন। সেই সময় একটা চাহনি, কোনো একটা মেয়ে আমার দিকে তাকালো বা আমি কারোর দিকে তাকালাম, সেইটা অনেক দিন অবধি মনে থেকে যায়। যে কারণ সেই সময় এত নতুন থাকে, ওই এক্সপিরিয়েন্সগুলো এত নতুন, সেই এক্সপিরিয়েন্সগুলো চিরকালীন হয়ে থাকে। পিউরিটান একটা ব্যাপার ওই সময় থাকে। অ্যাবসলিউটলি, ভীষণ ভীষণ অনেস্ট, ভীষণ পিওর। তো অ্যাকচুয়ালি অনন্ত ছবিটার লেখা সূত্রপাতটা হচ্ছে ওই ক্লাস 8-9-এ দেখা ওই পথটা, যে কারণে একটা সংলাপও আছে, মিষ্টু বলে যে এটা তো আমার যাওয়ার পথ, ও বলে এটা আমার দেখার পথ, যে